Very much warm welcome to our today's lecture. This is the second lecture on plant analysis. This is Inbanur Manik. I'll be delivering the lecture. In our first lecture, we discussed about the extraction of individual constituents in a mixture from the plant from its various parts basically. আমরা প্রথম লেকচারে জেনেছিলাম যে উদ্ভিদের বিভিন্ন অংশ থেকে কিভাবে তার কাঙ্ক্ষিত উপাদানটাকে আমরা মিশ্রণের ভিতরে আলাদা করতে পারি। আমাদের এই দ্বিতীয় লেকচারে সেই মিশ্রণ থেকে কিভাবে তার মূল উপাদানগুলোকে একটা একটা করে আলাদা করতে হয় সে সম্পর্কে জানব। চলেন প্রথমে শুরু করি সেপারেশন টেকনিক বা আলাদা করার প্রযুক্তি। সেপারেশন টেকনিক কখন ব্যবহার করব? যখন আমরা যে প্লান্টের মিশ্রণটা পেয়েছি তার উপাদানের এক্সট্রাকশনের মাধ্যমে সেই উপাদান থেকে আমাদের কাঙ্ক্ষিত উপাদানটাকে আলাদা করতে চাই, তখন আমরা এই সেপারেশন টেকনিক অর্থাৎ আলাদা করার প্রযুক্তি ব্যবহার করব। এই সম্পর্কে কি বলা হচ্ছে? আফটার এক্সট্রাকশন ফ্রম দ্য plant material, the mixtures of the extracted chemical constituents are separated. প্লান্টের ম্যাটেরিয়াল যেটা প্লান্ট থেকে আলাদা করা হলো, সেই আলাদা করা অর্থাৎ এক্সট্রাকশনের পরে আমরা যেই এক্সট্রাক্টেড কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট পাই, যে মিক্সারটা পাই, সেটাকে আলাদা করা হয় by using various separation techniques and methods, বিভিন্ন ধরনের আলাদা করার প্রযুক্তি এবং পদ্ধতি ব্যবহার করে। এটা করে আমাদের কি লাভ? They are applied for further analysis, isolation, purification and identification of the individual compounds present in the mixture. এই যে এক্সট্রাক্টেড কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট যুক্ত যেই মিশ্রণটা, সেই মিশ্রণটার থেকে ইন্ডিভিজুয়াল কেমিক্যাল কনস্টিটিউয়েন্ট অর্থাৎ ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা যে উপাদানগুলো আছে সেগুলো সম্পর্কে আরো গবেষণা করার জন্য, তাদেরকে শুদ্ধ করার জন্য এবং যদি অজানা হয় তাহলে তাদেরকে জানার জন্য আমরা এই সেপারেশন টেকনিক ব্যবহার করে থাকি। তো সেপারেশন টেকনিকের প্রথমটা কি? ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কখন ব্যবহার করা হয়? যখন ভোলাটাইল উপাদান যুক্ত একটা মিশ্রণ থাকে, সেই মিশ্রণ থেকে তার উপাদানের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট গুলাকে আলাদা করার জন্য ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যবহৃত হয়। ভোলাটাইল কম্পোনেন্ট বলতে কি বোঝায়? যেগুলো খুব সহজেই অনেকটা রুম টেম্পারেচারে বাষ্পে পরিণত হয়, তাদেরকে বলা হয় ভোলাটাইল কম্পোনেন্ট। যেমন যদি আতরের শিশি আপনি খুলে রাখেন রুমের ভিতরে, সেটা রুমের ভিতরে ছড়িয়ে পড়ে, কারণ শিশির ভিতরে থাকে ভোলাটাইল কনস্টিটিউয়েন্ট, যেটা খুব সহজেই বাষ্পীভূত হয়ে বাইরে ছড়িয়ে পড়ে। এরকম উপাদান প্লান্টে আছে, যেমন কমলার খোসা থেকে গন্ধ বের হয়, তারপরে গোলাপের পাপড়ি থেকে গন্ধ বের হয়, খাবারে যে সমস্ত মশলা ব্যবহৃত হয় সেগুলো থেকে গন্ধ বের হয়। তার মানে এগুলোর ভিতরে ভোলাটাইল কনস্টিটিউয়েন্ট থাকে। আর সেগুলো যদি অয়েল আকারে পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় ভোলাটাইল অয়েল। যে সে ভোলাটাইল অয়েল গুলোও কিন্তু খুব দ্রুত ছড়িয়ে পড়ে। তো ভোলাটাইল কনস্টিটিউয়েন্ট যুক্ত একটা মিশ্রণ যদি থাকে, তাহলে সেই মিশ্রণটাকে খুব সহজে ফ্র্যাকশনাল ডিস্টিলেশনের সাহায্যে তার উপাদানগুলোকে আলাদা করার জন্য ব্যবহার করা যায়। এক্ষেত্রে যেটা হয় যে এই মিশ্রণের ভিতরে বিভিন্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট ভোলাটাইল কনস্টিটিউয়েন্ট আছে। যার স্ফুটনাঙ্ক কম, সে সামান্য তাপ পেলেই ফুটতে শুরু করবে এবং বাষ্প আকারে এদিকে আসবে, এবং এই নল দিয়ে যখন যাবে এটাকে বলা হয় কনডেন্সার। যাওয়ার সময় সে এই যে সিঙ্ক, দুই পাশ থেকে পানির ঠান্ডা যে প্রবাহিত ধারা, তার প্রভাবে সে ঘনীভূত হবে, কনডেন্স হবে, হয়ে এখানে জমা হবে। এর পরবর্তীতে এই মিশ্রণের ভিতরে যার স্ফুটনাঙ্ক একটু বেশি, সে একটু বেশি তাপমাত্রায় ফুটবে। এরকম করে ভিন্ন ভিন্ন তাপমাত্রার ফোটা বা ফুটতে শুরু করে এরকম একাধিক ভোলাটাইল কনস্টিটিউয়েন্ট এই পদ্ধতি ব্যবহার করে অর্থাৎ ফ্র্যাকশনাল ডিস্টিলেশন ব্যবহার করে আলাদা করা যায়। এখানে কি বলা হচ্ছে? Volatile constituents having different boiling points when occur in a mixture are conveniently separated from each other by distilling the mixture at different temperature. বিভিন্ন তাপমাত্রায় ফোটে এরকম ভোলাটাইল উপাদান যুক্ত একটা যদি মিশ্রণ থাকে, তাহলে সেই মিশ্রণ থেকে এই উপাদানগুলোকে খুব সহজেই বিভিন্ন তাপমাত্রা ব্যবহার করে তাদেরকে খুব সহজেই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন পদ্ধতির মাধ্যমে আলাদা করা যায়। এই পদ্ধতি কোথায় ব্যবহৃত হয়? This method is used for the separation of hydrocarbons from oxygenated volatile oil present in citral, eucalyptol, etc. এই পদ্ধতি ব্যবহার করে অক্সিজেনেটেড ভোলাটাইল অয়েল থেকে হাইড্রোকার্বন গুলাকে আলাদা করা হয়। যেমন সাইট্রালের ভিতরে থাকে যেই অক্সিডেটেড ভোলাটাইল অয়েল যুক্ত হাইড্রোকার্বন, সেগুলা বা ইউক্যালিপটলের ভিতরে থাকে, সেগুলোকে আলাদা করা হয়। আচ্ছা, এর পরবর্তী যে পদ্ধতি সেটার নাম হচ্ছে ফ্র্যাকশনাল লিবারেশন। এখানে যেটা করা হয় যে এটা মিশ্রণ পাওয়া গেল, এই মিশ্রণের ভিতরে
বেসিক কনস্টিটিউয়েন্ট থাকে। আমাদের প্লান্টে বেসিক কনস্টিটিউয়েন্ট হচ্ছে অ্যালকালয়েড। অ্যালকালয়েডের ডেফিনিশন হচ্ছে বেসিক নাইট্রোজেনাস কম্পাউন্ড। তো ক্ষারীয় যে উপাদান থাকে সেই উপাদানের মিশ্রণ এখানে বিদ্যমান। এটা মনে করেন সেই মিশ্রণ। এই মিশ্রণের টাকে প্রথমে হচ্ছে একটু অ্যাসিডিফাইড করা হয়, করে তার ভিতরে ক্লোরোফর্ম দিয়ে ঝাঁকানো হয়। ঝাঁকালে ধরুন উপরের লেয়ারটা হচ্ছে ক্লোরোফর্মের লেয়ার, আর নিচে হচ্ছে মূল যে এটা সেটার লেয়ার, মূল যে উপাদান মিশ্রণ ছিল সেটার লেয়ার। তো ক্লোরোফর্মের ভিতরে যেই উপাদানগুলো কম বেসিক সেগুলো খুব সহজে এখানে চলে যাবে। চলে গেলে পরে আমরা এই নবটা খুলে দিয়ে পরে এই অংশটা আলাদা করে নিব এবং ক্লোরোফর্মের অংশটা আলাদা করে নিব। এরপরে এই অংশটাকে আবার এর ভিতর ঢালা হবে। ঢেলে এরপরে এটাকে একটু বেশি বেসিফাইড করা হবে। বেসিফাইড কিভাবে করা হবে? এর সাথে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড বা অ্যামোনিয়া যুক্ত করা হয়। যুক্ত করে আবার যখনই অ্যামোনিয়া যুক্ত করা হবে তখনই অন্য একটা সলভেন্ট এখানেতে আবার ঝাঁকানো হবে। ঝাঁকালে আরো বেসিক যে উপাদানগুলো আছে সেগুলো এখানে চলে যায়। মনে করেন পরবর্তীতে আমরা এর ভিতরে অ্যাসিটন দিয়ে ঝাঁকাইলাম। তাহলে অ্যাসিটন যদি এখানে দেই তাহলে অ্যাসিটনের ভিতরে আসা উপাদানগুলো এখানে থেকে এখানে চলে যাবে। এরপরে অ্যাসিটনের অংশটা আলাদা করে নেওয়া হবে এবং যে অংশটা নিচে থাকবে সেটাকে আবার এর ভিতরে দেওয়া হবে, দিয়ে আবার একটু বেসিফাইড করা হবে। করে পরে মনে করে যে ডাইইথাইল ইথার দেওয়া হলো, তাহলে ডাইইথাইল ইথার দেওয়ার পরে ডাইইথাইল ইথার দিয়ে ঝাঁকানো হলো। ঝাঁকালে ডাইইথাইল ইথারের আসার মতো উপাদানগুলো যেগুলো আরো বেশি বেসিক সেগুলো এখানে চলে আসবে। এবার ডাইইথাইল ইথারকে আলাদা করে নিব। এভাবে করে বেসিসিটি, ভিন্ন ভিন্ন বেসিসিটি যুক্ত একটা মিশ্রণ থেকে তাদের বেসিসিটির উপর ভিত্তি করে মিশ্রণের উপাদানগুলোকে আলাদা করা যায় এবং এটা মূলত অ্যালকালয়েডের জন্য করা হয়। তাহলে এখানে এটা সম্পর্কে কি বলা হচ্ছে? এখানে বলা হচ্ছে mixtures of basic plant constituents like alkaloids are often separated by this method depending on the degree of basicity. বেসিক অর্থাৎ ক্ষারীয় উদ্ভিদের যে উপাদান থাকে যেমন অ্যালকালয়েড, সেগুলোকে এই পদ্ধতি ব্যবহার করে তাদের বেসিসিটি অনুযায়ী তাদেরকে আলাদা করা যায়। কি করা হয়? ফর দ্য সেপারেশন অফ এ মিক্সচার অফ অ্যালকালয়েডস উইথ ডিফারেন্ট ডিগ্রি অফ বেসিসিটি, একটা অ্যালকালয়েডের মিশ্রণ যেখানে ভিন্ন ভিন্ন অ্যালকালয়েড আছে যাদের বেসিসিটি ভিন্ন, এরকম মিশ্রণ থেকে তাদেরকে আলাদা করার জন্য কি করা হয়? At first the mixture is slightly acidified and shaken with a strong organic solvent, for example chloroform. প্রথমে মিশ্রণটাকে সামান্য পরিমাণে অ্যাসিডিফাইড করা হয়, এরপরে স্ট্রং অর্গানিক সলভেন্ট যেমন ক্লোরোফর্ম দিয়ে এটাকে ঝাঁকানো হয়। ঝাঁকানোর ফলে কি হয়? দ্য উইকলি বেসিক অ্যালকালয়েডস উইল দাস বি এক্সট্রাক্টেড ফ্রম দ্য মিক্সচার। ফলে সেখান থেকে সামান্য অল্প বেসিক যে উপাদানগুলো আছে অ্যালকালয়েডের, সেই সমস্ত অ্যালকালয়েডগুলো এখানে চলে যায়। কম বেসিক অ্যালকালয়েড যেগুলা সেগুলো সেখান থেকে চলে যায়। তো মনে করেন এগুলো কম বেসিক অ্যালকালয়েড, সেগুলো চলে গেল, কম বেসিক গুলো চলে গেল। এরপরে কি করা হয়? The mixture is then gradually basified in increasing order with the addition of an aliquot of ammonia solution at a time. এরপরে এই মিশ্রণটার ভিতরে একটু একটু করে অ্যামোনিয়া সলিউশন অ্যাড করা হয় যাতে তার বেসিসিটি একটু একটু করে বাড়ে, এবং যখনই অ্যামোনিয়া অ্যাড করা হয় তখনই এটাকে আবার অন্য একটা সলভেন্ট দিয়ে সেপারেশন টেকনিকের মাধ্যমে সেপারেট করা হয়। And after each addition of the mixture is shaken with the organic solvent and fractions are collected separately. ধরেন পরবর্তীতে অ্যাসিটন অ্যাড করা হয়েছে, অ্যাসিটন অ্যাড করে এর আগে বললাম যে ঝাঁকানো হয়েছে, ফলে আরেকটু বেসিক যেই অ্যালকালয়েড গুলো আছে সেগুলো আবার সেখানে চলে যাবে, আরেকটু বেসিক অ্যালকালয়েড যেগুলো সেগুলো চলে যাবে। এরপরে কি করা হবে? এভাবে করে in this way the alkaloids are fractionally liberated depending on their degree of basicity. এভাবে করে অ্যালকালয়েড গুলা তার ভিন্ন ভিন্ন বেসিসিটির উপর ভিত্তি করে বিভিন্ন সলভেন্টের ভিতরে চলে যায় এবং তারা আলাদা হয়ে যায়। আরো যদি বেসিক উপাদান দিতাম পরবর্তীতে, তাহলে আরো বেসিক যে অ্যালকালয়েড গুলো আছে সেগুলো পরবর্তীতে আলাদা হয়ে যেত। এভাবে করে বেসিসিটির উপর ভিত্তি করে তারা আলাদা হয়। আচ্ছা, নেক্সট যে টেকনিক সেটাকে আমরা বলছি হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশন। এটার ভিত্তি কি? এটার ভিত্তি হলো যে মনে করেন এটা একটা সলিড এর ভিতরে সলভেন্টের ভিতরে সলিডটা ডিজলভ করা হলো। তো সলিডের মিশ্রণ যেটা, সেই মিশ্রণের ভিতরে কিছু সলিড আছে খুব দ্রুত সলিবল হয় যেমন গ্লুকোজ, কিছু আছে আস্তে আস্তে হয় যেমন চিনি, কিছু আছে খুবই আস্তে আস্তে হয়, হতেই চায় না সেমন হচ্ছে মিশ্রি। এরপর এটাকে ফোটানো হলো, ফোটানোর পরে এটা বাষ্পীভূত হয়ে গেল, সবগুলো মিশে গেছে। কিন্তু মিশার ক্ষেত্রে কেউ আগে মিশছে, কেউ মাঝখানে মিশছে, কেউ সবার শেষে মিশেছে। এরপরে ইভাপোরেশন হয়ে গেছে, এরপরে এই সলিউশনটাকে আমরা
ঠান্ডা করব। The hot solution is allowed to cool. The solid appears as pure crystal. এরপরে ঠান্ডা করলে এর ভিতরে সবার শেষে যে মিশ্রণ নিয়ে গেছে, অর্থাৎ যেমন মিশ্রিত দানা, সে সবার আগে ক্রিস্টালে কনভার্ট হবে। এবারে ক্রিস্টালটাকে আলাদা করে নিলাম, এবার আরো ঠান্ডা করলাম, এরপরে চিনিটা ক্রিস্টাল হবে, চিনিকে আলাদা করলাম, এবার আরো ঠান্ডা করলাম, এবার হবে আপনার হচ্ছে গ্লুকোজ ক্রিস্টাল, গ্লুকোজ আলাদা করলাম। তাহলে আমরা বুঝলাম যে ডিগ্রি অফ সলিবিলিটির উপর ভিত্তি করে আমরা প্রথমে একটা সলিউশনকে ভ্যাপারাইজ করে তারপরে ক্রিস্টালাইজেশনের ভিতর দিয়ে এই উপাদানগুলোকে আলাদা করতে পারি। ডিগ্রি অফ সলিবিলিটি, যার সলিবিলিটি সবচেয়ে কম সে সবার আগে ক্রিস্টাল আউট হবে, আর যার সলিবিলিটি সবচেয়ে বেশি সে সবার শেষে ক্রিস্টাল আউট হবে। দ্য কোল্ড সলিউশন ইজ poured off to obtain the crystal. The crystals may be dried by pressing them between sheets of filter paper. এভাবে করে আমরা ক্রিস্টাল আউটের মাধ্যমে বিভিন্ন ভিন্ন সলিবিলিটির উপাদানগুলোকে আলাদা করতে পারি। তো এটা হচ্ছে ফ্র্যাকশনাল ক্রিস্টালাইজেশনের মূল কথা। এখানে কি বলা হচ্ছে? ইট ইজ দ্য প্রসেস অফ সেপারেটিং দ্য কম্পোনেন্টস অফ এ সলিউশন অন দ্য বেসিস অফ দেয়ার ডিফারেন্ট সলিবিলিটিস by means of evaporating the solution until the least soluble component crystallizes out. বলা হচ্ছে একটা পদ্ধতি যার সাহায্যে একটা সলিউশন থেকে তার উপাদানগুলোর ভিন্ন ভিন্ন সলিবিলিটিকে কাজে লাগিয়ে উপাদানগুলোকে আলাদা করা হয়। সেজন্য প্রথমে সলিউশনটাকে ইভাপোরেশনের মাধ্যমে অর্থাৎ ফুটিয়ে ইভাপোরেট করা হয়, এরপরে তাদেরকে ঠান্ডা করে ক্রিস্টালাইজ করা হয়, তখন লিস্ট সলিবল কম্পোনেন্টটা সবার আগে ক্রিস্টালাইজেশনে চলে আসে, অর্থাৎ সবার আগে আলাদা হয়। অর্থাৎ therefore this separation technique exploits the differential solubility of the components of a mixture in a particular solvent. তার মানে এই পদ্ধতিতে একটা নির্দিষ্ট দ্রাবকে একটা মিশ্রণের বিভিন্ন উপাদানের যে বিভিন্ন ধরনের সলিবিলিটি আছে সেই সলিউবিলিটিটাকে কাজে লাগানো হয়। The least soluble one crystallizes out first from the mixture on cooling, যখন when it is dissolved in a minimum quantity of hot solvent. তো যখন এই যে ইভাপোরেশনে গেল অর্থাৎ গরম পানিতে ডিসলভ করার পরে সবচেয়ে কম সলিবল যে উপাদানটা সেটা সবার আগে ক্রিস্টালাইজড হয় ঠান্ডা করার সময়। গরম পানিতে ডিসলভ করলাম যাতে সবাই সলিবল হয়, তো সবার শেষে যে সলিবল হবে সে সবার আগে ক্রিস্টালাইজেশনে যাবে যখন এটাকে ঠান্ডা করে ক্রিস্টালে কনভার্ট করা হবে। On separation of these crystals, the others crystallizes out in descending order depending on their degree of solubility, the most soluble one being the last. তো এইভাবে করে আমরা ক্রিস্টাল আউটের মাধ্যমে ক্রিস্টালাইজেশনের মাধ্যমে ভিন্ন ভিন্ন সলিবিলিটির উপাদানগুলোকে আলাদা করতে পারি, এবং যেখানে তাদের সলিবিলিটির ডিসেন্ডিং অর্ডার অর্থাৎ সবচেয়ে যে কম সলিবল সে সবার আগে ক্রিস্টালাইজেশনে যাবে, ক্রিস্টাল আউট হবে, এবং সবচেয়ে মোস্ট সলিবল যেটা সবার শেষে সে ক্রিস্টালাইজেশনে যাবে অর্থাৎ ক্রিস্টাল আউট হবে। এটা একটা ফ্র্যাকশনাল ডিস্টিংশন উদাহরণ। ওকে, আমাদের নেক্সট টেকনিক হচ্ছে ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফি মূলত রঙের উপর ভিত্তি করে আলাদা করার একটা টেকনিক। তো এখানে বিভিন্ন ভাবে ক্রোমাটোগ্রাফিকে অ্যাপ্লাই করা যায়, এবং ক্রোমাটোগ্রাফি একটা ভাস্ট সেক্টর, ফলে ক্রোমাটোগ্রাফি নিয়ে আপনারা আরো বিস্তারিত পড়বেন যখন আপনারা ফার্মাসিউটিক্যাল টেকনোলজি, ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিস পড়বেন, তখন ক্রোমাটোগ্রাফি নিয়ে আলোচনা করা হবে, সেখানে বিস্তারিত পড়বেন। এখানে আমরা ক্রোমাটোগ্রাফির খুব সামান্য অংশ নিয়ে কথা বলবো। তো ক্রোমাটোগ্রাফি সম্পর্কে কি বলা হচ্ছে? ক্রোমাটোগ্রাফি ইজ ওয়াইডলি ইউজড ফর দ্য সেপারেশন অ্যান্ড আইডেন্টিফিকেশন অফ কম্পোনেন্টস অফ এ মিক্সচার। একটা মিশ্রণের উপাদান সমূহকে আলাদা করা এবং তাদেরকে চেনার জন্য ক্রোমাটোগ্রাফি বিশ্বব্যাপী সমাদৃত এবং বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। Chromatography comprises a group of methods for separating compounds from mixture that depends on differential affinities of the solute between two immiscible phases. Chromatography এমন একটা মেথড যার সাহায্যে একটা সলিউট দুইটা ভিন্ন ভিন্ন ইমিসিবল ফেজে তার যে অ্যাফিনিটি, তার যে আকর্ষণ, সেই আকর্ষণকে কাজে লাগিয়ে সলিউটটিকে আলাদা করার জন্য ব্যবহৃত হয়। যেমন এর কাছে একটা উপাদান আছে যে উপাদানটা পানিতেও কিছুটা মেশে আবার তেলেও কিছুটা মেশে, কিন্তু তার কোনো একটার প্রতি আকর্ষণ বেশি থাকবে, হয় পানির প্রতি অথবা তেলের প্রতি। এখন সেই মিশ্রণটা হয়তোবা এখন আপাতত পানির মধ্যে আছে, পানির মধ্যে সে উপাদানটা বিদ্যমান আছে, কিন্তু তার আকর্ষণ বেশি হচ্ছে তেলের প্রতি, যদিও সে পানিতে মিশে থাকতে পারে। এখন আপনি সেই পানির উপরে তেল দিয়ে দেন, দেওয়ার পরে একটু ঝাঁকাইলে কি হবে? সেই উপাদানটা
পানি থেকে খুব সহজে তেলের ভিতর চলে আসবে। আর তেল যেহেতু পানির সাথে মিশে না, কাজেই তেলকে আপনি পানি থেকে সহজে আলাদা করতে পারবেন। এভাবে করে তেলের ভিতরে মূল উপাদানটা চলে আসলো। এই এটাকে এখানে বলা হচ্ছে যে ২ টা ইমমিসিবল ফেজ থাকবে। ২ টা ইমমিসিবল ফেজের উপরে একটা কম্পোনেন্টের ভিন্ন, ভিন্ন অ্যাফিনিটি থাকবে। পানির জন্য এক ধরনের অ্যাফিনিটি বা আকর্ষণ, তেলের জন্য এক ধরনের আকর্ষণ বা তার তেলের প্রতি এক ধরনের অ্যাফিনিটি। তো এই সলিউটের বা মূল উপাদানের ২ টা ইমমিসিবল ফেজের প্রতি ভিন্ন, ভিন্ন যে আকর্ষণ থাকে, এই আকর্ষণটাকেই এই ক্রোমাটোগ্রাফিতে কাজে লাগানো হয়। ডিফারেনশিয়াল অ্যাফিনিটিকে কাজে লাগানো হয়। এটা একটা ক্রোমাটোগ্রাফি, কলাম ক্রোমাটোগ্রাফি আরকি। ভিন্ন, ভিন্ন উপাদানগুলো এখান থেকে বের হচ্ছে। কেউ আগে বের হয়, কেউ পরে বের হয়। কেউ আগে বের হয়, কেউ পরে বের হয়। ইম্পোর্টেন্স অফ ক্রোমাটোগ্রাফি, ক্রোমাটোগ্রাফির এর ইম্পোর্টেন্সটা কি? নাম্বার 1, ইট ইস ওয়ান অফ দ্য মোস্ট ইম্পোর্টেন্ট অ্যানালিটিক্যাল টুল। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা অ্যানালিটিক্যাল টুল, অর্থাৎ অ্যানালিটিক্যাল কেমিস্ট্রিতে বা ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসে এটাকে ব্যবহার করা হয়। এটা বহুল আকারে ব্যবহৃত হয়। It serves as a means for the resolution of mixtures and for the isolation and partial detection of the separated substances. এর সাহায্যে একটা মিশ্রণকে রেজোলিউশন মানে আলাদা, আলাদা অংশে ভাগ করা যায় এবং এই মিশ্রণের যে বিভিন্ন উপাদান আছে সেই উপাদানগুলোকে সম্পূর্ণরূপে কিংবা সামান্য পরিমাণে হলেও আলাদা করে চেনাও যায়। আলাদা করে চেনা যায়। মানে এখানে একটা ছবি দেখতে পাচ্ছেন আপনারা। মনে করেন এটা একটা ফেজ, এটাকে বলা হয় স্টেশনারি ফেজ। যেখানে ২-৩ টা উপাদান এখানে স্টেশনারি ফেজের উপর দেয়া আছে। মনে করেন এর ভিতরে আছে সিলিকা টাইপের একটা স্টেশনারি ফেজ আছে। এরপরে এর উপর দিয়ে আপনি একটা মোবাইল ফেজ দিলেন। মানে এর উপরে একটা পানি জাতীয়, সেটা হতে পারে ক্লোরোফর্ম, ইথানল, মিথানল, মানে বিভিন্ন ভিন্ন পোলারিটির একটা জিনিস এর ভেতরে ঢাললেন। ঢাললে কি হবে? এই যে জিনিসগুলো এখানে বিদ্যমান আমাদের কাঙ্ক্ষিত উপাদান আমাদের স্টেশনারি ফেজের উপরে ঢাললে, তো যার পানির প্রতি আকর্ষণ বেশি সে পানি যখন এদিক দিয়ে বের হয়ে নিচের দিকে আসবে সে পানির সাথে বের হয়ে চলে আসবে। পানির সাথে বের হওয়ার প্রবণতা মনে করেন যে এই নীল রঙের জিনিসের বেশি। তাহলে পানি ঢালার পরে নীল রঙের জিনিসগুলো সব এখান থেকে বের হয়ে আসবে। আচ্ছা। এরপরে আমি এর ভেতর ঢালবো হচ্ছে তেল, সরিষার তেল। তেল ঢাললে কিছু জিনিস আছে সেগুলো তেলের প্রতি খুব আকর্ষণ। সেগুলো ওই তেলের সাথে বের হয়ে চলে আসবে। পানির সাথে যাবে না। তো মনে করেন এই যে হলুদ রঙের জিনিসগুলোর আকর্ষণ তেলের প্রতি বেশি। ফলে সে এখান থেকে সে বের হয়ে চলে আসলো। এরপরে আমি এর ভিতরে ঢাললাম হচ্ছে কেরোসিন। তো এরপরে কেরোসিন ঢাললাম। কেরোসিন একটা ভিন্ন ধরনের তেল, যেই সবুজ রঙের, এদের আবার কেরোসিন তেলের প্রতি আকর্ষণ বেশি। ফলে সবার শেষে বের হবে হচ্ছে এই সবুজ রঙেরটা। তো তাহলে আমি এই ক্রোমাটোগ্রাফি পদ্ধতি ব্যবহার করে কি করতে পারলাম? আইসোলেশন এ যেতে পারলাম। এই মিশ্রণ থেকে ভিন্ন, ভিন্ন উপাদানকে আইসোলেশন করতে পারলাম এবং পার্শিয়াল ডিটেকশন ও করতে পারলাম যে কিছু, কিছু উপাদান যেগুলো পানির মধ্যে ডিজলভ হয় সেগুলো হচ্ছে পোলারিটি বেশি, বুঝতে পারছি। যেগুলো সরিষার তেলে ডিজলভ হয়েছে ধরে নিলাম সেগুলোর সরিষার তেলের প্রতি আকর্ষণ বেশি এবং সরিষার তেলের যেরকম পোলারিটি সে পোলারিটি সে পছন্দ করে। হতে পারে সেগুলো এডিবল, খাওয়া যায়। আর যেগুলো কেরোসিন তেল দিয়ে বের হয়েছে সেগুলো খাওয়ার যোগ্য না। এটা আমি বলতে পারি। তো এভাবে করে একটা মিশ্রণকে আমরা রিজলভ করতে পারি। একটা মিশ্রণকে আমরা আলাদা করতে পারি। সেটাই বলা হচ্ছে যে, "It serves as a means for the resolution of mixtures and for the isolation and partial detection of the separated substances." এর সাহায্যে আপনি একটা মিশ্রণকে তার উপাদানসমূহে আলাদা, আলাদা অংশে ভাগ করতে পারবেন এবং শুধু তাই নয়, আপনি এর সাহায্যে আলাদা করা অংশগুলোকে সামান্য পরিমাণে চিনতেও পারবেন। কিছুটা কিছু তাদের সম্পর্কে আইডিয়া লাভ করতে পারবেন। তারপরে কি বলা হচ্ছে? It permits the separation and partial description of unsuspected and unknown substances. আমি যে উদাহরণ দিলাম সেটা থেকে আপনি বুঝতে পারছেন যে এটা unknown এবং unsuspected উপাদান, যে উপাদানগুলাকে আমি আলাদা করতে পারছি এবং কিছুটা ডেসক্রিপশনও দিতে পারছি যে এগুলো পানির মধ্যে গেছে সুতরাং এগুলো হচ্ছে এই ধরনের, এগুলো সরিষার তেলে গেছে এগুলো এই ধরনের, যেগুলো কেরোসিন তেলে গেছে সেগুলো এই ধরনের। তাহলে এর সাহায্যে separation and partial description of unsuspected and unknown substance এটা সম্ভব। অর্থাৎ এর সাহায্যে অজানা এবং অচেনা বস্তুকে আলাদা করে তার সম্পর্কে কিছুটা হলেও ডেসক্রিপশন দেয়া সম্ভব। তারপরে কি? It is among the most selective and most widely applicable separatory techniques yet devised. এখন পর্যন্ত আবিষ্কৃত যতগুলো সেপারেশন টেকনিক আছে তার মধ্যে এটা সবচেয়ে বেশি সিলেক্টিভ, অর্থাৎ এর মাধ্যমে এক খুবই স্পেসিফিক্যালি, খুবই অ্যাকুরেটলি আমরা মূল উপাদান থেকে তার ওই উপাদানটা যেটা আমাদের লাগবে সেটা আলাদা করতে পারি এবং আগেই বলছি যে বিশ্বব্যাপী সমাদৃত বহুল ব্যবহৃত একটা পদ্ধতি। আমি
সিলেক্টিভ একটা সলভেন্ট ব্যবহার করে স্পেসিফিক একটা জিনিসকে এর ভিতর থেকে বের করতে পারবো। এবং আরো মজার বিষয় হলো যে এখান থেকে আমার কাজে লাগবে না এমন সব জিনিসকে আলাদা করে শুধুমাত্র কাজে লাগবে ওই জিনিসটুকুকে আলাদা করে নিতে পারি। যেমন ধরেন আমি প্রথমবার পানি ব্যবহার করলাম, পানির ভেতর যেগুলো আসলো সেগুলোকে রেখে বাকি সবাইকে ফেলে দিলাম। তার মানে পানির মধ্যে যেগুলো আছে সেগুলো আমি ইউজ করতে চাই। তো এভাবে সিলেক্টিভ আমরা সাবস্টেন্সকে এর সাহায্যে আলাদা করে ব্যবহার করতে পারি। Chromatography is also very suitable for the extraction of components from plant extracts, especially when a small amount of material is available and when the components closely resembles with each other. Chromatography হচ্ছে প্লান্ট এক্সট্রাক্ট থেকে তার কম্পোনেন্ট গুলাকে আলাদা করার জন্য সবচেয়ে উপযুক্ত একটা পদ্ধতি। বিশেষ করে যখন আপনার কাছে খুব কম পরিমাণে এক্সট্রাক্ট থাকে এবং যখন যেই কম্পোনেন্ট গুলো আপনি আলাদা করতে চান তাদের খুব মিল থাকে। যেমন ধরেন আপনি শুধু অ্যালকোলাইট গুলো আলাদা করতে চান একটা প্লান্ট থেকে, তাহলে অ্যালকোলাইট আলাদা করার পদ্ধতি যেটা আছে এটা স্পেসিফিক, সেটা ইউজ করলে অ্যালকোলাইট গুলো আলাদা হয়ে যাবে। একটা গ্রুপের কম্পোনেন্টকে আপনি খুব সহজে আলাদা করতে পারবেন যাদের ভিতরে অনেক মিল আছে। আশা করি আপনারা ক্রোমাটোগ্রাফির জিনিসটা কোথায় ব্যবহৃত হয় এবং তার সম্পর্কে সামান্য হলেও বুঝতে পেরেছেন, অর্থাৎ বেসিক নলেজটুকু আপনাদের আসছে। এখানে বিভিন্ন ধরনের ক্রোমাটোগ্রাফিক টেকনিক দেখানো হয়েছে। এটা হচ্ছে আপনার পেপার ক্রোমাটোগ্রাফি। এর উপরে এক ধরনের উপাদানের প্রলেপ থাকে। তো এখানে একটা মিশ্রণ আছে, এটাকে বলে সলভেন্ট। যেটা করা হয় যে এখানে কিছু বিন্দু, কিছু পয়েন্ট, ডট, এখানে একটা পয়েন্ট দেওয়া হয়। মনে করেন আপনি একটা মিশ্রণ বের করছেন একটা প্লান্ট থেকে। ধরা যাক আপনি পান পাতার রস বের করে শুকিয়ে ঘন করছেন। এই পান পাতার রসটাকে আপনি পানির ভিতরে একটু ডিসলভ করলেন, এরপরে আপনি একটু তেলের মধ্যে ডিসলভ করলেন, সরিষার তেলে, তারপরে একটু কেরোসিন তেলে ডিসলভ করলেন। করে পানিতে ডিসলভ করা অংশ থেকে ১ ফোঁটা এখানে বসাবেন, কেরোসিন তেল থেকে ১ ফোঁটা এখানে বসাবেন, আর হচ্ছে সরিষার তেলটা ১ ফোঁটা এখানে বসাবেন। বসানোর পরে এই পেপারটাকে আপনি, এখানে একটা সলভেন্ট থাকবে, ধরেন এখানে মিথানল আছে, তার ভিতরে বসিয়ে দিবেন। দিলে কি হবে? এখান থেকে আস্তে, আস্তে সলভেন্টটা এই পেপারকে ভেজাবে, ভিজে উপর দিকে উঠবে। আর এই সলভেন্টের সাথে মিল আছে এরকম কম্পোনেন্ট যেগুলা, সেগুলোকে সে সাথে করে নিয়ে উপরের দিকে উঠতে থাকবে। সাথে করে নিয়ে সে আস্তে, আস্তে উপরের দিকে উঠবে। তো উপরে উঠে গিয়ে একটা জায়গায় গিয়ে থেমে যাবে। তো যেগুলো কতদূর উঠলো, কিভাবে উঠলো তার উপর ভিত্তি করে এটাকে পরে শুকানো হয়। শুকালে জানা যায় যে কোথায়, কোথায় স্পট পড়ছে। শুকালে যেমন এখানে দেখতে পাচ্ছেন, শুকানোর পরে এখানে একটা স্পট পাওয়া গেছে, এখানে একটা স্পট পাওয়া গেছে, এখানে একটা স্পট পাওয়া গেছে। তার মানে সরিষার তেলের অংশ থেকে এই ৩ টা উপাদান এখানে আছে বোঝা গেছে। তারপরে কেরোসিন তেলের এখানে এইরকম আঁকাবাঁকা স্পট পাওয়া গেছে। তার মানে কেরোসিন তেলের ভিতরে কিছু উপাদান আছে, সেগুলো বোঝা গেছে ৬ টা উপাদান কেরোসিন তেলে আছে। আর পানির যে অংশটা ছিল সেই অংশটার স্পট এখানে পাওয়া গেছে ১ টা ২ টা ৩ টা। তার মানে পানির যেই উপাদান ছিল সেখানে তার ভিতরে ৩ ধরনের উপাদান আছে। ৩ ধরনের আলাদা, আলাদা কনস্টিটিউয়েন্ট আছে। এর থেকে এই প্রাথমিক ধারণাটা আমরা পেলাম যে এই ৩ টা জিনিস আছে। এটা একটা ক্রোমাটোগ্রাফি, পেপার ক্রোমাটোগ্রাফি। এটাকে বলা হয় কলাম ক্রোমাটোগ্রাফি। কিছুক্ষণ আগে আপনারা দেখছেন। এটাকে বলা হয় স্টেশনারি ফেজ। আর আমাদের সলভেন্টের বা স্যাম্পলের যে মিক্সারটাকে আমরা এখানে দেই, এটাকে বলে রোডেড স্যাম্পল। এরপরে এর উপরে একটা তরল, এটাকে বলা হয় মোবাইল ফেজ। মোবাইল ফেজ এখানে দেওয়া হয়। মোবাইল ফেজের বিভিন্ন ধরনের পোলারিটি থাকে। অর্থাৎ কোনটা বেশি পোলার, কোনটা কম পোলার। যেমন পানি হচ্ছে সবচেয়ে বেশি পোলার, আর ওইদিকে হচ্ছে আপনার ক্লোরোফর্ম, এগুলো কম পোলার। বেনজিন, পেট্রোলিয়াম, মিথানল এগুলো কম পোলার। সবগুলোর ভ্যালু আছে। পানির হচ্ছে 4, এরকম ক্লোরোফর্মের হচ্ছে 3 বা 2 বা 1, এরকম ভ্যালু আছে পোলারিটির। তো মোবাইল ফেজটা এখানে দিলে এই মোবাইল ফেজের পোলারিটি যদি হয় 4, তাহলে এই মিশ্রণ থেকে যার পোলারিটি 4 হবে সে এই মোবাইল ফেজের ভিতরে ডিসলভ হবে। হয়ে আস্তে, আস্তে স্টেশনারি ফেজের ভিতর দিয়ে আস্তে, 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 আস্তে চলে আসবে। তো এরকম করে যার পোলারিটি, এরপরে আমি আরেকটা সলভেন্ট দিলাম এখানে। প্রথমে পানি দিছিলাম, এবার পানির সাথে একটু পেট্রোলিয়াম ইথার মিশিয়ে দিলাম। একটু পেট্রোল মিশিয়ে দিলাম। পানি আর পেট্রোল মিশিয়ে এখানে দিলাম। তাহলে পানি আর পেট্রোলের তো পোলারিটি ভিন্ন। নতুন একটা পোলারিটি পাওয়া গেল। সেই পোলারিটির সাথে মিশে বা মিলে এরকম যে উপাদানটা আছে সে আবার আস্তে, আস্তে এখান থেকে এর ভিতর দিয়ে আস্তে, আস্তে নিচের দিকে নামবে। এরকম করে ভিন্ন, ভিন্ন পোলারিটির উপাদানগুলা তারা এর ভিতর দিয়ে ভিন্ন, ভিন্ন পোলারিটির সলভেন্টের সাথে আস্তে, 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 আস্তে বের হবে। বের হলে যদি প্রথমে সবচেয়ে বেশি পোলার সলভেন্ট ইউজ করি তাহলে সবচেয়ে বেশি পোলার সলিউটটা এখানে চলে আসবে।
সবার শেষে যদি কম পোলার সলিড ইউজ করি তাহলে কম পোলার সলিডটা এখানে চলে আসবে। এখন কথা হলো স্টেশনারি ফেজের কাজ কি? স্টেশনারি ফেজের কাজ হলো যে এখানে যে উপাদানগুলো থাকে সেই উপাদানগুলো আবার স্টেশনারি ফেজের সাথেও যুক্ত হয়ে থাকে। তবে প্রথমে স্টেশনারি ফেজের সাথেই তার ইন্টারেকশন হবে। স্টেশনারি ফেজের সাথে সে যুক্ত হয়ে থাকতে চাইবে। কিন্তু আমরা যে সলভেন্ট ইউজ করছি মোবাইল ফেজে তার সাথে আমরা বলছিলাম যে ক্রোমাটোগ্রাফির মূল উপাদান, মূল প্রিন্সিপাল কি যে এমন একটা সলিউট থাকবে যার দুইজনের প্রতি আকর্ষণ থাকবে। স্টেশনারি ফেজ এটার প্রতি আকর্ষণ থাকবে, আবার মোবাইল ফেজ তার প্রতি আকর্ষণ থাকবে। কিন্তু আকর্ষণ যার প্রতি বেশি হবে সেখানে সে স্থির হবে। যদি মোবাইল ফেজের প্রতি আকর্ষণ বেশি হয় তাহলে মোবাইল ফেজের ভিতরে ডিসলভ হয়ে সে নিচে নেমে চলে আসবে। আর যদি স্টেশনারি ফেজের প্রতি আকর্ষণ বেশি হয় তাহলে স্টেশনারি ফেজের সাথে লেগে থাকবে। তো আমরা ভিন্ন ভিন্ন পোলারিটি সলভেন্ট ইউজ করব দেখার জন্য যে আমাদের এই সলিউটের কার প্রতি আকর্ষণ বেশি। তো যার আকর্ষণ যে সলভেন্টের প্রতি বেশি হবে সেই সলিউটটা সেই সলভেন্টে ডিসলভ হবে এবং স্টেশনারি ফেজের থেকেও তার ভিতরে যেহেতু আকর্ষণ বেশি কাজে স্টেশনারি ফেজকে ত্যাগ করে সে নিচের দিকে নেমে আসবে। এভাবে করে ভিন্ন ভিন্ন ফ্র্যাকশনে আমরা মূল উপাদানগুলা এই মিশ্রণ থেকে তার ভিন্ন ভিন্ন উপাদানগুলাকে বের করতে পারি। এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফির ভিত্তি। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। তো হচ্ছে ক্রোমাটোগ্রাফির দুইটা পদ্ধতি, এখানে ছবি সম্পর্কে ডিসক্রিপশন। তো চলেন আমরা এখন দেখে নিই প্রিন্সিপাল অফ ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির মূল নীতি আসলে কি? ইন ক্রোমাটোগ্রাফি দেয়ার আর টু ফেজেস। ক্রোমাটোগ্রাফিতে দুইটা ফেজ থাকে। মোবাইল ফেজ কি করে? মুভস থ্রু দ্য স্টেশনারি ফেজ। তাহলে বুঝতে পারছেন একটার নাম মোবাইল ফেজ আর একটার নাম হলো স্টেশনারি ফেজ। মোবাইল ফেজ আবার দুই ধরনের হতে পারে। মোবাইল ফেজেস ক্যান বি টু টাইপস, লিকুইড অ্যান্ড গ্যাস। আর এটা তো অলরেডি বুঝছেন স্টেশনারি ফেজ, ফিক্সড ফেজ আর স্ট্যাটিক ফেজ। যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের স্ট্যাটিক ফেজ, আর এখানে যেই এটা দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের মোবাইল ফেজ। এখানে মোবাইল ফেজটা হচ্ছে লিকুইড আর এখানকার স্টেশনারি ফেজটা হচ্ছে সলিড। তাহলে স্টেশনারি ফেজ কত ধরনের হতে পারে? দুই ধরনের, সলিড অ্যান্ড লিকুইড। আচ্ছা, তারপরে কি বলা হচ্ছে? In this separation, the stationary phases serves as the carrier or holder of the mixture to be separated. ক্রোমাটোগ্রাফিতে স্টেশনারি ফেজ যেটা সে হচ্ছে লিকুইড যে স্যাম্পলটা থাকবে অথবা যে স্যাম্পল মিক্সচার থাকে সেই মিক্সচারটা যেটা আমরা তার উপাদানগুলোকে আমরা সেপারেট করব সেই মিক্সচারটাকে সে হোল্ড করে রাখে। সেজন্য সেটাকে বলা হচ্ছে যে সে হোল্ডার হিসেবে কাজ করে। তখন এর ভিতরে সে হোল্ড করছে, অথবা সে কি করে? ক্যারিয়ার হিসেবে কাজ করে, সে হচ্ছে বাহক হিসেবে কাজ করে। তার মানে এর ভিতরে মানে এই স্টেশনারি ফেজের ভিতরে আমাদের স্যাম্পলটা তো এখানে উপরে লোড করা হয়েছে, উপরে লোড না করে স্টেশনারি ফেজের সাথে মিশিয়েও আমরা দিতে পারতাম। স্টেশনারি ফেজের সাথে যদি মিশিয়ে দিতাম তাহলে সেক্ষেত্রে স্টেশনারি ফেজটা হতো আমাদের ক্যারিয়ার অফ দা স্যাম্পল মিক্সচার। আর যেহেতু এখানে এর উপরে লোড করে রাখা হয়েছে সুতরাং এই ক্ষেত্রে স্টেশনারি ফেজটা হচ্ছে হোল্ডার অফ দা স্যাম্পল মিক্সচার। ওকে, আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন যে স্টেশনারি ফেজ এভাবে কাজ করে। তারপরে the mobile phase moves through the stationary phase, pushing or carrying the components of the mixture over it at different speeds depending on the affinity of the individual components for the two phases. মোবাইল ফেজ কি করে? স্টেশনারি ফেজের ভিতর দিয়ে প্রবাহিত হয়। প্রবাহিত হওয়ার সময় সে, এখানে মোবাইল ফেজটা দেওয়া হলো, সে এখন স্টেশনারি ফেজের ভিতর দিয়ে প্রবাহিত হবে। প্রবাহিত হওয়ার সময় কি করবে? পুশ করবে অথবা ক্যারি করবে। সে যাওয়ার সময় এখানে মোবাইল ফেজের প্রভাবে স্যাম্পলটা এর ভিতর দিয়ে প্রবাহিত হতে পারে, অথবা আমি এর আগে যে উদাহরণে বললাম যে পোলারিটির উপর ডিপেন্ড করে, অ্যাসিডিটির উপর ডিপেন্ড করে, বেসিসিটির উপর ডিপেন্ড করে মোবাইল ফেজের সাথে আমাদের স্যাম্পল মিক্সচারের উপাদানগুলো মিশে যাবে। মিশে গিয়ে মোবাইল ফেজ যেদিক দিয়ে যাবে প্রবাহিত হবে, মোবাইল ফেজের সাথে সাথে সেই উপাদানগুলো আস্তে আস্তে সেদিকেই প্রবাহিত হতে থাকবে। সেক্ষেত্রে মোবাইল ফেজটা কি হবে? ক্যারিয়ার, ক্যারিং দ্য কম্পোনেন্টস অফ দ্য মিক্সচার। এই যে মোবাইল ফেজটা স্টেশনারি ফেজের ভিতর দিয়ে যাওয়ার সময় স্যাম্পল মিক্সার থেকে তার উপাদানগুলোকে ক্যারি করলো। তো স্যাম্পল মিক্সারটা কেন হচ্ছে মোবাইল ফেজের সাথে ক্যারি হলো? কারণ তার অ্যাফিনিটি, অর্থাৎ এই স্যাম্পল মিক্সারের কম্পোনেন্টের অ্যাফিনিটি, আকর্ষণ স্টেশনারি ফেজ থেকে মোবাইল ফেজের প্রতি বেশি। তো ফলে এই আকর্ষণ যেহেতু বেশি সুতরাং সে মোবাইল ফেজের সাথে চলে আসলো। যদি
স্যাম্পল মিক্সারের কোনো উপাদান এমন থাকে যার আকর্ষণ মোবাইল ফেজের সাথে নাই, বরং স্টেশনারি ফেজের সাথে আকর্ষণ বেশি, সে কিন্তু যাবে না। তাহলে ডিপেন্ডিং আপন দ্য অ্যাফিনিটি অফ ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট অফ দ্য মিক্সচার, এই মিক্সচারের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্টের অ্যাফিনিটির উপর ভিত্তি করে সেই উপাদানটা মোবাইল ফেজের সাথে আস্তে আস্তে বের হয়ে আসতে পারে এরকম করে, অথবা যদি অ্যাফিনিটি কম থাকে তাহলে সে বের না হয়ে যেখানকার স্যাম্পলের যেখানে রাখা হয়েছে সেখানেই থেকে যেতে পারে। এবং এটা তো গেল হচ্ছে যার অ্যাফিনিটি আছে। আবার অ্যাফিনিটি যদি বেশি কম হয় তাহলেও কিন্তু এই সেপারেশনটা সম্ভব। বেশি কম হলে কেমনে সম্ভব? তো যার অ্যাফিনিটি সবচেয়ে বেশি সে মোবাইল ফেজে সবার আগে ডিসলভ হবে। ডিসলভ হওয়ার পরে মোবাইল ফেজ বের হওয়ার সাথে সাথে সে বের হয়ে চলে আসবে। সবার আগে বের হয়ে আসবে। যার অ্যাফিনিটি মোবাইল ফেজের প্রতি কম সে তারপরে বের হবে। আর যার অ্যাফিনিটি মোবাইল ফেজের সাথে খুবই কম সে তারও পরে বের হবে। এই ছিল হচ্ছে প্রিন্সিপাল অফ ক্রোমাটোগ্রাফি। বলা হচ্ছে টাইপস অফ ক্রোমাটোগ্রাফি। ক্রোমাটোগ্রাফির বিভিন্ন ধরনের বিভাগ বিদ্যমান। তো বিভাগের ইন্ডিভিজুয়াল কম্পোনেন্ট নিয়ে আমরা কথা বলবো না, শুধু বিভাগগুলোর নামগুলো জানবো। Chromatographic process may be broadly divided into following major groups. Number 1, adsorption chromatography. Number 2, partition chromatography. Number 3, ion exchange chromatography. Number 4, electrochromatography or electrophoresis. Gel filtration chromatography, এটা হচ্ছে ক্রোমাটোগ্রাফির কিছু বিভাগ। এছাড়া আরো কি আছে? ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক মিডিয়াম ইউজড ফর স্পেসিফিক টেকনিক, স্পেসিফিক মিডিয়াম অথবা স্পেসিফিক টেকনিকের উপর ভিত্তি করে ক্রোমাটোগ্রাফিক মেথডস আর অলসো ভেরিয়াসলি নেমড। ক্রোমাটোগ্রাফিক মেথডকে বিভিন্ন নামে ডাকা হয়, যেমন কলাম ক্রোমাটোগ্রাফি, এটা হচ্ছে কলাম ক্রোমাটোগ্রাফির উদাহরণ। তারপরে হচ্ছে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, টিএলসি, যেটা পেপার ক্রোমাটোগ্রাফির মতো। পেপার ক্রোমাটোগ্রাফি তো দেখলেনই। তারপরে গ্যাস ক্রোমাটোগ্রাফি। তো এই হচ্ছে ক্রোমাটোগ্রাফির কিছু নাম। তো এগুলো হচ্ছে ক্রোমাটোগ্রাফির মেজর গ্রুপ: অ্যাডসর্পশন, পার্টিশন, আয়ন এক্সচেঞ্জ, জেল ফিল্ট্রেশন ইত্যাদি। এটা হচ্ছে মেজর টাইপ, আর এগুলোর নামে ডাকা হয়। এটা কলাম ক্রোমাটোগ্রাফি, কিন্তু কলাম ক্রোমাটোগ্রাফির হতে পারে অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি, এটা হতে পারে অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি, এটা হতে পারে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি। কলামের সাহায্যে করলে সেটা কলাম ক্রোমাটোগ্রাফি, বাট যেই প্রিন্সিপাল সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ ক্রোমাটোগ্রাফি প্রিন্সিপালে অ্যাপ্লাই হবে। কলামের সাহায্যে করছি সুতরাং কলাম ক্রোমাটোগ্রাফি, বাট যেটা অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফির প্রিন্সিপাল সুতরাং এটা অ্যাডসর্পশন ক্রোমাটোগ্রাফি হবে। আশা করি জিনিসটা বুঝতে পেরেছেন। আরো আছে কি হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি, আমরা এইচপিএলসি নাম শুনেছি নিশ্চয়ই। এইচপিএলসি কে বলা হয় হাই পারফরম্যান্স লিকুইড ক্রোমাটোগ্রাফি। আচ্ছা, এই তো গেল ক্রোমাটোগ্রাফি এবং ক্রোমাটোগ্রাফি নিয়ে কথা। এখন আমরা নতুন একটা টার্মিনোলজি সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্লান্ট কনস্টিটুয়েন্টস। প্লান্ট কনস্টিটুয়েন্টস বলতে কি বোঝায়? প্লান্টের ভিতরে যে উপাদান থাকে তাকে প্লান্ট কনস্টিটুয়েন্টস বলে। স্পেসিফিক্যালি যে উপাদানটা আমাদের মলিকুলার অফ ইন্টারেস্ট সেটাকে আমরা প্লান্ট কনস্টিটুয়েন্টস বলবো। এখানে ছবিতে বেশ কিছু প্লান্ট কনস্টিটুয়েন্টস দেখতে পাচ্ছেন যেগুলো বিভিন্ন জায়গায় থাকে। যেমন রোজবেরির ভিতরে থাকে হচ্ছে ক্যারিন, তারপরে এটা হচ্ছে লেবুর ভিতরে থাকে লিমোনিন, তারপরে এটা হচ্ছে আপনার মিন্টের ভিতরে থাকে হচ্ছে লিনালুল। দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটা গ্লাইকোসাইড। গ্লাইকোসাইডের দুটো অংশ থাকে, একটা হচ্ছে সুগার মইটি, একটা থাকে হচ্ছে অ্যাক্লয়কান। তো এগুলো সব হচ্ছে প্লান্ট কনস্টিটুয়েন্টস, কারণ প্লান্টের ভিতরে এগুলো থাকে। তো প্লান্ট কনস্টিটুয়েন্ট সম্পর্কে কি বলা হচ্ছে? During normal metabolic activities, the living plant produces or synthesizes a large variety of chemical substances, for example, carbohydrate, protein, fat, that are utilized as food by man and other animals, while there are multitude of components, for example, glycoside, alkaloids, terpenes, that exert physiologic effect. বলা হচ্ছে যে নরমাল মেটাবলিক অ্যাক্টিভিটি যখন প্লান্টের ভিতরে হয় তখন প্লান্ট বিভিন্ন ধরনের জিনিস তৈরি করে বা সংশ্লেষণ করে, সিনথেসিস করে। সেই ধরনের জিনিসগুলোর ভিতরে কিছু কেমিক্যাল সাবস্টেন্স আছে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট। এগুলো কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট গুলো প্লান্ট সোর্স থেকে নিয়ে মানুষ এবং অন্যান্য প্রাণী তারা খাবার হিসেবে ব্যবহার করে। আবার কিছু জিনিস আছে সেগুলো প্লান্ট নিজের ভিতরে নিজের রক্ষা করার জন্য, নিজেকে রক্ষা করার জন্য বা নিজের বংশবৃদ্ধি করার জন্য বিভিন্ন প্রয়োজনে সেগুলো সিনথেসিস করে থাকে, যেমন গ্লাইকোসাইড, অ্যালকালয়েড, টারপিন। এবং সেগুলোরও আবার বিভিন্ন ধরনের ফিজিওলজিক ইফেক্ট আছে। খাবার হচ্ছে আমাদের শরীরের ক্ষুধা মেটায়,
এর ইফেক্টটাকে ফিজিওলজিক ইফেক্ট হিসেবে কাউন্ট করা হয় না, কিন্তু ফিজিওলজিক ইফেক্ট হলো যে আদার দেন দ্য ফুডের বাইরে খাবার হিসেবে গ্রহণ করি না, কিন্তু সেটা গ্রহণ করলে আমাদের বডির ভিতরে শরীরবৃত্তীয় প্রক্রিয়ায় কোনো না কোনো প্রভাব বিস্তার করে, সেটাকে আমরা বলি ওই জিনিসের ফিজিওলজিক ইফেক্ট। যেমন এই যে লিমোনিন, এগুলোর ফিজিওলজিক ইফেক্ট আছে, টার্পিন যখন পড়বেন তখন সেগুলো সম্পর্কে জানবেন। অ্যালকোহলের বিভিন্ন ধরনের ফিজিওলজিক ইফেক্ট আছে। উদাহরণস্বরূপ বলতে পারি আমরা যে ক্যাফিন হচ্ছে ডায়ুরেটিক, বেশি পরিমাণে ক্যাফিন গ্রহণ করলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, এটা হচ্ছে ক্যাফিনের একটা ইফেক্ট, এটা তার ফিজিওলজিক ইফেক্ট। তো অ্যালকোহলের ভিতরে ক্যাফিন পড়ে। গ্লাইকোসাইডের এরকম ইফেক্ট আছে। কার্ডিয়াক গ্লাইকোসাইড সেগুলো হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের যে গতিবেগ সেগুলো কম বেশি করতে পারে, সুতরাং গ্লাইকোসাইডের ফিজিওলজিক ইফেক্ট আছে। So the usual term used to refer these various chemical substances present in the plant is constituent. তো এই যে প্লান্টের ভিতরে যে বিভিন্ন ধরনের সাবস্টেন্স আছে, সেগুলো কেমিক্যাল সাবস্টেন্স হোক অথবা আদার কম্পোনেন্ট হোক, এই সবগুলাকে একত্রে যেই টার্মিনোলজি দিয়ে প্রকাশ করা হয় তাকে আমরা বলি কনস্টিটিউয়েন্ট। সুতরাং প্লান্ট কনস্টিটিউয়েন্ট হলো প্লান্টের ভিতরে থাকা এই সমস্ত উপাদানগুলা। আর এগুলো আলোচনা করা হয়, প্লান্ট কনস্টিটিউয়েন্ট নিয়ে আলোচনা করা হয় ফাইটোকেমিস্ট্রিতে। তো ফাইটোকেমিস্ট্রি কি জিনিস? ফাইটোকেমিস্ট্রি ইজ কনসার্নড উইথ দ্য কেমিক্যাল স্টাডি অফ দিস প্লান্ট কনস্টিটিউয়েন্টস। প্লান্টের উপাদান সমূহ নিয়ে আমাদের বিজ্ঞানের যে শাখা আলোচনা করে থাকে তাকে আমরা বলবো হচ্ছে ফাইটোকেমিস্ট্রি। ফাইটোকেমিস্ট্রি মূলত প্লান্টের উপাদানগুলার কেমিক্যাল স্টাডি করে, অর্থাৎ রাসায়নিক দিক নিয়ে আলোচনা করে থাকে। আশা করি প্লান্ট কনস্টিটিউয়েন্টস এবং ফাইটোকেমিস্ট্রি কি জিনিস বুঝতে পেরেছেন। তো ফাইটোকেমিস্ট্রি প্লান্ট কনস্টিটিউয়েন্টের আবার বিভিন্ন বিভাগ আছে, যেমন those compounds that are responsible for the therapeutic effect are called active constituent. প্লান্ট কনস্টিটিউয়েন্টের ভিতরে যে সমস্ত উপাদানগুলো আমাদের রোগ সারানোর কাজ করতে পারে তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট অথবা অ্যাক্টিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্ট বা এপিআই। যেমন আমরা বললাম ক্যাফিনের কথা, চায়ের ভিতরে ক্যাফিন থাকে, সে হচ্ছে ডায়ুরেটিক হিসেবে কাজ করতে পারে। কার্ডিয়াক গ্লাইকোসাইড যেগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের হার্টের উপর ইফেক্ট দেয়। যেমন গ্লাইকোসাইডের কথা বলতেছিলাম, কার্ডিয়াক গ্লাইকোসাইড হচ্ছে এমন ধরনের কম্পাউন্ড যারা আমাদের হার্টের আমাদের হার্টের যে কন্ট্রাকশন রেট আছে, সংকোচন প্রসারণের যে রেট আছে সেটা বাড়িয়ে দেয়। বুকের যখন রক্ত পাম্পের পরিমাণ বাড়বে, তো এই কাজটা যে উপাদানটা করছে সেটা হচ্ছে গ্লাইকোসাইড, কার্ডিয়াক গ্লাইকোসাইড। সুতরাং এটা হচ্ছে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। তারপরে those constituents which also occur in plant and animal drugs have no definite pharmacologic activity is considered as inert constituent. যে সমস্ত প্লান্ট কনস্টিটিউয়েন্ট হয়তো প্লান্টে আছে অথবা অ্যানিমাল ড্রাগের ভিতরে থাকতে পারে, কিন্তু তাদের নির্দিষ্ট কোনো ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদেরকে বলা হবে ইনার কনস্টিটিউয়েন্টস। তো প্লান্ট কনস্টিটিউয়েন্ট সম্পর্কে আশা করি বুঝতে পেরেছেন। তো প্লান্ট কনস্টিটিউয়েন্ট গুলোকে আবার বিভিন্ন ভাবে আমরা ক্লাসিফাই করে থাকি। Those plant constituents that are responsible for the therapeutic effect are called active constituents. যে সমস্ত প্লান্ট কনস্টিটিউয়েন্টস গুলা থেরাপিউটিক ইফেক্ট দেয়, রোগ সারানোর কাজ করে থাকে, তাদেরকে আমরা বলি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস। যেমন ধরেন যদি আপনার হার্ট রেট কমে যায় তাহলে কার্ডিয়াক গ্লাইকোসাইড ব্যবহার করা যেতে পারে, যেমন ডিজিটাল ডিগক্সিন, সেটা হচ্ছে ফোর্স অফ কন্ট্রাকশন বৃদ্ধি করবে। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। যদি আপনার হার্ট ব্লাড প্রেশার বেড়ে যায় তাহলে সেটা কমানোর জন্য আমরা হচ্ছে অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ দিই, মানে হাইপারটেনশন কমানোর ড্রাগ দিয়ে থাকি। বিটা ব্লকার আছে, এর সাথে ডায়ুরেটিক দিয়ে থাকি, প্রস্রাব বৃদ্ধি করে। যেমন ক্যাফিন হচ্ছে একটা ডায়ুরেটিক ড্রাগ হিসেবে ইউজ করা যেতে পারে। সুতরাং ক্যাফিন হচ্ছে এটা হচ্ছে অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। আবার ক্যাফিন হচ্ছে প্যারাসিটামলের উপাদান হিসেবে ব্যবহৃত হয় জ্বরের জন্য বা ঠান্ডা লাগলে, যখন হচ্ছে প্যারাসিটামল ব্যবহৃত হয়। সুতরাং ক্যাফিন হচ্ছে একটা অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্ট। যদি প্লান্ট কনস্টিটিউয়েন্টের এরকম অ্যাক্টিভিটি না থাকে, ফার্মাকোলজিক্যাল ইফেক্ট না থাকে, তাহলে সেটাকে আমরা বলবো হচ্ছে ইনার্ট কনস্টিটিউয়েন্ট। তাহলে আমরা কি বলছি? Those constituents which also occur in plant and animal drugs have no definite pharmacologic activity are considered as inert constituents. প্লান্ট বা অ্যানিমাল ড্রাগে থাকে যে সমস্ত উপাদান তাদের ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি নাই, তাদেরকে আমরা বলি ইনার্ট কনস্টিটিউয়েন্ট। ফার্মাকোলজি হচ্ছে একটা সাবজেক্ট, এটা আপনারা অনেক ডিটেইল আলোচনা আপনাদের জন্য আসে, অনেক বার পড়বেন, অনেক সেমিস্টারে পড়বেন।
ফার্মাকোলজিক অ্যাক্টিভিটি বলতে বোঝায় যে তার রোগ প্রতিরোধের ক্ষমতা, অর্থাৎ রোগ প্রতিরোধে তার কি উপাদান, কিভাবে সে রোগ প্রতিরোধ করে, এটা হচ্ছে ফার্মাকোলজির একটা পার্ট। তো রোগ প্রতিরোধে যদি তার কোনো অংশ থাকে তাহলে আমরা ধরি তার হচ্ছে ফার্মাকোলজিক অ্যাক্টিভিটি আছে। আর যদি রোগ প্রতিরোধে না থাকে তাহলে আমরা ধরি ফার্মাকোলজিক কোনো অ্যাক্টিভিটি নাই। আমরা পেয়ে গেলাম ২ টা উপাদান, একটা হচ্ছে অ্যাক্টিভ, একটা হচ্ছে ইনার্ট। অ্যাক্টিভ গুলোকে আবার নতুন ভাগে ভাগ করা হয়। সেগুলো কি? Active constituents may be divided into two classes: pharmaceutically active and pharmacologically active. Pharmaceutically active and pharmacologically active বলতে কি বোঝায়? Pharmaceutically active constituents may cause precipitation or other chemical changes in a medicinal preparation. Pharmaceutically যেগুলো অ্যাক্টিভ হবে সেগুলা কোনো মেডিসিনাল প্রিপারেশনে বা ওষুধের উপাদান হিসেবে দিলে সেখানে সে প্রিসিপিটেশন মানে তলানি জমাইতে পারে অথবা অন্যান্য ধরনের কেমিক্যাল চেঞ্জ ঘটাতে পারে। উদাহরণস্বরূপ কি বলা যায়? Cinchotanic acid present in cinchona bark or its extracts cause precipitation when used with iron salt. লৌহযুক্ত আয়রনযুক্ত কোনো ওষুধের ভিতরে যদি চিনকোনা বার্ক থেকে প্রাপ্ত এক্সট্রাক্ট ব্যবহার করা হয়, যার মধ্যে যদি চিনকোট্যানিক অ্যাসিড থাকে, চিনকোট্যানিক অ্যাসিড যুক্ত চিনকোনা বার্কের উপাদানটা আয়রন যুক্ত উপাদানের ভিতরে ব্যবহার করলে সেখানে প্রিসিপিটেশন ঘটে। সুতরাং সেটা ফার্মাসিউটিক্যালি অ্যাক্টিভ। আর ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ কি? ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ কনস্টিটিউয়েন্টস আর রেসপন্সিবল ফর দ্য থেরাপিউটিক অ্যাক্টিভিটি অফ দ্য ড্রাগ। ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ উপাদান হচ্ছে সেই উপাদান যাদের কারণে আমরা থেরাপিউটিক অ্যাক্টিভিটি, রোগ সাধারণ অ্যাক্টিভিটিটা পেয়ে থাকি। আমরা বলছি যে ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটিটা, এখানে যদিও থেরাপিউটিক অ্যাক্টিভিটি বলতে রোগ সারানো বোঝানো হচ্ছে, মূলত ফার্মাকোলজিক্যাল অ্যাক্টিভিটি দুই ধরনেরই হতে পারে। They may be either single chemical substance or mixture of principal, একাধিক উপাদানযুক্ত একটা মিক্সারও হতে পারে অথবা একটা সিঙ্গেল সাবস্টেন্সও হতে পারে যেটা ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ। The single chemicals are sugars, starch, plant acid, enzyme, glycoside, steroid, alkaloid, protein, hormone and vitamin. সিঙ্গেল উপাদানযুক্ত ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ উপাদান হচ্ছে এইগুলা। আর মিক্সচার include fixed oil, fats, waxes, volatile oil, resin, oleoresin, gum resin and balsams. এবং ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ যে মিক্সচার তার ভিতরে এগুলো বিদ্যমান। যখন ফার্মাকোলজি পড়বেন ডিটেইলসে তখন এগুলো আরো ভালোভাবে বুঝে আসবেন। এখন এতটুকু জানলেই হবে যে এগুলো রোগ সারাতে পারে, সেগুলো হচ্ছে ফার্মাকোলজিক্যালি অ্যাক্টিভ। আর সিঙ্গেল উপাদান কি? সুগার, স্টার্চ ইত্যাদি। ওকে, আমাদের লাস্ট টার্মিনোলজি সেটা হচ্ছে কেমোট্যাক্সোনমি। কেমোট্যাক্সোনমি কি জিনিস? Chemotaxonomy or biochemical systematics is composed of nearly equal parts of chemistry and biology. Chemotaxonomy যার অপর নাম হচ্ছে বায়োকেমিক্যাল সিস্টেমেটিক্স, এটা গঠিত হয় সমান বায়োলজি এবং কেমিস্ট্রি নিয়ে, মানে সমান সংখ্যক বায়োলজি এবং কেমিস্ট্রির পার্ট নিয়ে chemotaxonomy গঠিত। This discipline attempts to utilize chemical facts to obtain a more exact understanding of biologic evolution and natural relationships. Chemotaxonomy হচ্ছে এমন একটা পার্ট, এমন একটা ডিসিপ্লিন, এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টের কাজ কি? কাজ হলো যে কেমিক্যাল ফ্যাক্ট ব্যবহার করা। কেমিক্যাল ফ্যাক্ট ব্যবহার করে কি করবে? বায়োলজিক্যাল ইভলিউশন এবং একটা জিনিসের সাথে আরেকটা জিনিসের ন্যাচারাল রিলেশনশিপটাকে যত সম্ভব সঠিকভাবে নিরূপণ করা যায় সেটা বের করার চেষ্টা করবে। Its principles and findings are applied to determine potential sources of known drugs or to explore those areas of biologic kingdom in which new ones are most likely to be discovered. Chemotaxonomy প্রিন্সিপালের সাহায্যে কি করা হয়? আমরা যে সমস্ত ড্রাগ সম্পর্কে জানি এই ড্রাগের সোর্স কি হইতে পারে সেই সোর্স খুঁজে বের করার কাজে ব্যবহৃত হতে পারে, অথবা আমাদের যে বায়োলজিক কিংডম অর্থাৎ প্লান্ট কিংডম, অ্যানিমাল কিংডম, এই দুইটা কিংডমের ভিতর থেকে নতুন নতুন পটেনশিয়াল ড্রাগ বের করার ক্ষেত্রে আমরা কেমোট্যাক্সোনমির প্রিন্সিপাল ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের আজকের লেকচারের অংশ।
আজকের লেকচার নিয়ে কোনো প্রশ্ন থাকলে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন সরাসরি ক্লাসে। চাইলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে লিখতে পারবেন, চাইলে আমাদেরকে মেসেঞ্জার গ্রুপে জিজ্ঞেস করতে পারবেন। থ্যাংকস টু অল ফর ওয়াচিং। হ্যাভ এ নাইস ডে।